আসসালামু আলাইকুম সবাইকে। কাজ, ক্ষমতা ও শক্তি অধ্যায়ের 3 নম্বর লেকচারে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। ইতিমধ্যে আমাদের 2টা লেকচার কমপ্লিট হয়েছে। যারা লেকচার 2টা করনি তারা এর আগের লেকচার 2 নম্বর লেকচারটা আমাদের আই বাটনে দেখতে পারবা। আই বাটনে ক্লিক করে দেখে নিবা, অথবা আমাদের ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে গেলেই তোমরা আমাদের সুন্দরভাবে কাজ, ক্ষমতা, শক্তির একটা প্লেলিস্ট পাবা, সেখান থেকে করতে পারবা। তো 2 নম্বর লেকচারে লাস্ট আমরা পড়ছিলাম যে শক্তি, যান্ত্রিক শক্তিটা, এই যান্ত্রিক শক্তি 2টা ভাগ, একটা হচ্ছে গতিশক্তি আর একটা বিভব শক্তি। এই যে আমাদের গতিশক্তিটা, এই গতিশক্তির সূত্রটা গতদিন প্রমাণ দেখছিলাম, দেখে গতদিনের ক্লাসটা শেষ করেছিলাম। আজকে আমরা বিভব শক্তি শুরু করব। তার আগে গতিশক্তি এবং গতিশক্তি এবং কাজ, এটার মধ্যে কি ধরনের সম্পর্ক, বা আমরা গতিশক্তির আদি গতিশক্তি, শেষ গতিশক্তি বলতে পারি, এখান থেকে আদি গতিশক্তির সাথে কাজ এবং শেষ গতিশক্তির কি সম্পর্ক, এটা একটু দেখব। ঠিক আছে? তো দেরি না করে চলো আজকে আমরা ক্লাস শুরু করি। কাজ, ক্ষমতা ও শক্তি। কাজ, ক্ষমতা ও শক্তিতে আমরা এখন দেখব কাজ ও গতিশক্তি। গতিশক্তির মধ্যে 2 ধরনের গতিশক্তি বললাম, একটা আদি গতিশক্তি, একটা শেষ গতিশক্তি, তাই না? আমরা একটা সূত্র জানি, কি গতির অধ্যায় থেকে দেখছি, ভি স্কয়ার ইজ ইকুয়াল প্লাস ভি স্কয়ার ইজ ইউ স্কয়ার প্লাস 2 জি, বা 2 জি না, 2 as, কারণ জিটা তো দেখছি পরন্ত বস্তুর ক্ষেত্রে। আচ্ছা, ভি স্কয়ার ইজ ইকুয়াল ইউ স্কয়ার প্লাস 2as, তাই না? এখন দেখো তো, আমরা যদি উভয় পক্ষকে হাফ এম দ্বারা গুণ করি, কি দ্বারা? হাফ এম, তাহলে কি আসে? হাফ এম ইন্টু ইউ স্কোয়ার প্লাস 2as। কিভাবে পাইলাম? উভয় পক্ষকে হাফ এম দ্বারা গুণন করি। তাহলে উভয় পক্ষকে হাফ এম দ্বারা গুণন করলাম, তাই না? গুণন করার পরে দেখো তো এই পাশে কি হয়, হাফ এম ভি স্কোয়ার ইকুয়াল হাফ এম, এমটা এই হাফ এম দুইটার সাথে গুণন আছে, তাহলে কি হাফ এম ইউ স্কোয়ার প্লাস আবার হাফটা গুণন হবে, হাফ এমটা হাফ এম ইন্টু 2as। এখানে a2 আর a2 কি হয়? কাটা যায়, তাহলে কি থাকে? হাফ এম ভি স্কোয়ার ইকুয়াল হাফ এম ইউ স্কোয়ার প্লাস এম এ এস। তাহলে দেখো তো, ভিটা কি? শেষ বেগ। ইউটা কি? আদি বেগ। আমরা গতিশক্তির সূত্র কি জানি? গতিশক্তির সূত্রটা যদি তোমাদেরকে এখানে একটু লিখে দেই, গতিশক্তি ইকুয়াল হাফ গুণন ভর গুণন বেগ স্কোয়ার, হাফ গুণন ভর গুণন বেগ স্কোয়ার। এখানে ভিটাও কি? বেগ, ইউটাও বেগ। ভিটা কি বেগ? শেষ বেগ, ইউটা আদি বেগ। তাহলে হাফ এম ভি স্কোয়ারের পরিবর্তে আমরা কি লিখতে পারি? শেষ গতিশক্তি ইকুয়াল হাফ এম ইউ স্কোয়ারের জায়গায় কি লিখতে পারি? আদি গতিশক্তি প্লাস এই যে এম আর এ, এটা সমান সমান কি লিখতে পারি? আমরা সূত্র জানি, এফ সমান সমান এম এ, তাই না? বল সমান সমান কি? ভর গুণন ত্বরণ। তাহলে এম এর পরিবর্তে কি এফ লিখতে পারি, আর এসটা থাকলো। তাইলে দেখো তো, শেষ গতিশক্তি ইকুয়াল আদি গতিশক্তি প্লাস এফ এস, কিসের সূত্র আমরা জানি? ডাব্লিউ ইকুয়াল এফ এস। আর ডাব্লিউটা কি ছিল? কৃত কাজ, তাই না? তাহলে প্লাস কৃত
কাজ। এখানে তাহলে আমরা কি পেলাম, শেষ গতিশক্তি ইকুয়াল আদি গতিশক্তি প্লাস কৃত কাজ। তাহলে আলটিমেটলি সূত্রটা কি দাঁড়াইলো, হাফ এম ভি স্কোয়ার ইকুয়াল হাফ এম ইউ স্কোয়ার প্লাস ডাব্লু। তাহলে এখান থেকে আমরা একটা কথা কি বলতে পারি, যে আদি গতিশক্তির সাথে কৃত কাজটা যোগ করে দিলে আমরা কি পাবো, শেষ গতিশক্তি। তাহলে আদি গতি শক্তির সাথে কৃত কাজ যোগ করলে কি পাওয়া যায়, আদি গতিশক্তির সাথে কৃত কাজ যোগ করলে শেষ গতিশক্তি পাই। তাহলে আমরা আদি গতিশক্তির সাথে শেষ গতিশক্তি যোগ করলে, আদি গতিশক্তির সাথে কৃত কাজ যোগ করলে কি পাবো, শেষ গতিশক্তি পাবো, তাই না? আচ্ছা, কিন্তু আমরা গতদিনে বলছিলাম যে কৃত কাজ ইকুয়াল গতিশক্তি, তাই না? সেখানে কি দেখছিলাম, ডাব্লু ইজ ইকুয়াল হাফ এম ভি স্কোয়ার। তাহলে তোমাদের এখন প্রশ্ন হতে পারে, গতদিন লিখলাম ডাব্লু ইকুয়াল হাফ এম ভি স্কোয়ার, আজকে আবার ডাব্লুর সঙ্গে হাফ এম ইউ স্কোয়ার যোগ হইল কেন? ঠিক আছে, এটা একটু বলে দেই। আমরা সাধারণত আমাদের এই লেভেলে যে ম্যাথগুলো নিয়ে কাজ করি, সেই ম্যাথগুলোর ক্ষেত্রে আমাদের যে বস্তুটা থাকে, সেই বস্তুটা স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে। স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে। তাহলে বলো, বস্তুটা যদি স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে, বস্তুটা যদি স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে, তাহলে তার আদি গতিশক্তি কত হবে, সরি আদি গতিশক্তি কত হবে, তার আগে বলো আদি বেগ কত হবে, 0 মিটার পার সেকেন্ড। তাহলে এই সূত্রটা এখানে যদি একটু লিখি, হাফ এম ভি স্কোয়ার ইকুয়াল হাফ এম ইউ স্কোয়ার প্লাস ডাব্লু। এখানে বলো তো, এ পাশে হাফ এম ভি স্কোয়ার থাকলো প্লাস হাফ এম, ইউ এর মান কত, স্থির অবস্থায় থেকে গেলে 0-র উপরে স্কোয়ার প্লাস ডাব্লু। তাহলে এটুকু 0-র উপরে স্কোয়ার মানে কি, সরি এখানে ইকুয়াল হাফ এম ভি স্কোয়ার ইকুয়াল 0-র উপরে স্কোয়ার মানে কি 0, আর 0 দ্বারা যাকেই গুণন করো কি আসবে, 0 আসবে। তাহলে 0 প্লাস ডাব্লু, অতএব হাফ এম ভি স্কোয়ার ইকুয়াল ডাব্লু। এই কারণে আমরা গতদিন বলছিলাম গতিশক্তি ইকুয়াল কৃত কাজ, আর শেষ গতিশক্তিটা কি, কৃত কাজের সমান। কেন বলছিলাম, কারণ আমাদের বস্তুগুলা এই লেভেলের যতগুলো আছে সবগুলো আমরা স্থির অবস্থান থেকে হিসাব করি। যদি কখনো গতিশীল বস্তু বলে, সেই ক্ষেত্রে তার আমরা আদি গতিশক্তি বের করব, তার সাথে কৃত কাজ যোগ করে দিলে আমরা শেষ গতিশক্তি পাবো। এটা তোমাদের এই লেভেলে লাগবে না, তোমাদের বইয়ে বলা আছে, তাই জিনিসটা একটু দেখাইলাম। ঠিক আছে, তো তোমাদের সাধারণত স্থির অবস্থানের বস্তু থেকেই কাজ মানে গতিশক্তি বের করতে হবে, সেই ক্ষেত্রে তোমাদের এটা অত প্রয়োজন পড়ে না। এরপরে আসো আমরা শুরু করব বিভব শক্তি। বিভব শক্তিটা কি, বিভব শক্তিটা হচ্ছে কোনো বস্তুকে এক অবস্থান থেকে অন্য অবস্থান নিলে তার ভিতরে যে শক্তিটা জমা হয় তাকে কি বলা হয়, বিভব শক্তি। তাহলে একটা চিত্র দেখাই, দেখো, ধরো এটা ভূমি, ঠিক আছে? এই ভূমি থেকে h পরিমাণ উচ্চতায় একটা বস্তু রাখছি আমরা, ধরলাম বস্তুটার ভর m, বস্তুটা এখানে কতটুকু দূরত্বে আছে, h পরিমাণ উচ্চতায় আছে, h পরিমাণ উচ্চতায় আছে। আচ্ছা, আমি আর একটু বড় করে লিখি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে ভূমি থেকে h পরিমাণ উচ্চতায় আছে, এই বস্তুটা এখানে কি আছে, স্থির অবস্থায় আছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা বিভব শক্তি কি জানছি, কোন বস্তুটাকে এক অবস্থান থেকে অন্য অবস্থানে নিলে তার ভিতরে যে শক্তিটা জমা হয় তাকে কি বলি, বিভব শক্তি বলি। এখন কথা হচ্ছে, এই বস্তুটা প্রথমে কোথায় ছিল বলতো,
বস্তুটা প্রথমে ভূমিতেই ছিল। আমরা কি করছি, এই ভূমি থেকে তাকে টেনে তুলে ওখানে নিয়ে গেছি, ভূমি থেকে টেনে তুলে তাকে ওখানে নিয়ে গেছি। তাহলে বলো তো তার আদি অবস্থান এখান থেকে শেষ অবস্থান উপরে নিয়ে গেছি না? তাহলে শেষ অবস্থান যদি উপরে নিয়ে যায় তাহলে কি তার অবস্থানের পরিবর্তন হয়েছে, আর অবস্থানের পরিবর্তন হলে অবশ্যই কি তার ভিতরে কিছু শক্তি জমা হবে। বুঝতে পারছো? তাহলে আমরা দেখো এখানে বস্তুটাকে যখন এক অবস্থা থেকে অন্য অবস্থায় নিয়ে গেছে তখন কি বস্তুটার ভিতরে কিছু কাজ সম্পন্ন হয়েছে। আমরা কাজের সূত্র কি জানি, W = Fs। আচ্ছা, W = Fs লিখলাম, তাহলে এখানে W, F এর পরিবর্তে কি লিখি ma, আর এখানে কি s। তাহলে W = গতির ক্ষেত্রে আমরা যখন ভূমি থেকে উপরের দিকে উঠাইছি তখন আমরা কি বলছিলাম, ভালো করে মনে করো, গতি অধ্যায় পড়ছিলাম। গতি অধ্যায়ে যখন বস্তুটাকে ভূমি থেকে উপরে উঠাইছি তখন s সরণের পরিবর্তে কি লিখছি h লিখছি, a ত্বরণের পরিবর্তে কি লিখছি g লিখছি। কারণ কি ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে অভিকর্ষ ত্বরণ কাজ করে সব বস্তুর উপরেই, আর উচ্চতাটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি, h দ্বারা। তখন সরণের জায়গায় উচ্চতা কাজ করে, আর উচ্চতাটাকে কি দ্বারা প্রকাশ করি, h দ্বারা কাজ করি। তাহলে এর দুইটা মান আমরা এখানে একটু বসাই। তাহলে m এর জায়গায় m থাকলো, এর জায়গায় কি বসবে g, আর এখানে কি h। তাহলে এই বস্তুর ক্ষেত্রে কৃত কাজ কি পাইলাম, কৃত কাজ = mgh। ঠিক আছে, এটা একটা সূত্র পাইলাম। এখন কথা হচ্ছে আমরা তো পড়তেছি বিভব শক্তি, তাহলে কৃত কাজের সূত্র দিয়ে আমরা কি করব। ভাইয়ারা তোমরা ভালো করে দেখো, আমরা গতদিনে দেখছিলাম যে কৃত কাজ = ব্যয়িত শক্তি। কৃত কাজ কি শিখছিলাম, ব্যয়িত শক্তি। এখন আমরা যেহেতু বিভব শক্তি দেখতেছি তাইলে আমরা ব্যয়িত শক্তিটা দেখব শুধু বিভব শক্তি, এখানে কোনো গতি শক্তি দেখব না। আর ব্যয়িত শক্তি যদি বিভব শক্তি হয় পুরোটা, তাহলে আর গতি শক্তি যদি শূন্য হয় তার মানে এই ব্যয়িত শক্তির পরিবর্তে আমরা এখানে ডিরেক্ট কি লিখতে পারি, বিভব শক্তি। তাহলে কৃত কাজ = বিভব শক্তি। বস্তুটা এখানে স্থির আছে না, যখন স্থির থাকবে তার মধ্যে কি কোনো গতি আছে, নাই। গতি যদি না থাকে তাহলে মনে রাখবা শক্তি সব জায়গাতেই বস্তুর সেম হবে। সেখানে যদি গতি শক্তি থাকে বিভব শক্তি না থাকে তাহলে ওই গতি শক্তির মান যেখানে বিভব শক্তি শুধু থাকবে সেখানের মানের সমান হবে, অথবা যেখানে গতি শক্তি বিভব শক্তি দুইটাই আছে ওই দুইটা শক্তির যোগফলটাই হবে। মনে রাখবা যান্ত্রিক শক্তি E = always EK + EP, আর একটা বস্তুর একই মাধ্যমের ক্ষেত্রে সর্বদাই এই ইটা কি হবে, সমান হবে। তাহলে এটা যদি 0 হয় তাহলে এটাই পুরোটা শক্তির সমান, এটা 0 হলে এটাই এটার সমান, আবার এটা 0 হলে এটাই এটার সমান। এগুলা যখন ম্যাথ করবো তখন বুঝতে পারবা। আপাতত ধরো যে এই জিনিসটাতে আমাদের গতিশক্তি শূন্য। তাহলে কৃত কাজ সমান কি পাইলাম, বিভব শক্তি। তাহলে কৃত কাজ W = কি, বিভব শক্তি। আচ্ছা, গতদিন বলছিলাম বিভব শক্তিকে আমরা বলি পটেনশিয়াল এনার্জি বা জমাকৃত শক্তি। তাহলে এই পটেনশিয়াল এনার্জিকে প্রকাশ করা হয় EP দ্বারা, কি দ্বারা, EP। তাহলে W = কি পাই, E/P। এখানে দেখো তো কৃত কাজ W = কি পাইছি, mgh। এখানে কি পাইলাম, W = EP। তাহলে এটা ধরো 1 নাম্বার, এটা ধরো 2 নাম্বার সমীকরণ। তাহলে 1 ও 2 তুলনা করে পাই E/P = mgh। তাহলে বিভব শক্তি সমান কি পাইলাম, mgh। আশা করি জিনিসটা তোমরা বুঝতে পারছো। তাহলে আমরা এখন পর্যন্ত সূত্র পাইলাম কি কি, W = Fs, W = Fs cos θ, শুরু থেকে একদম শুরু থেকে W = -Fs। এরপরে পাইছি E/K = ½ mv², EP = mgh = W, তাই না? তার মানে এই জিনিসগুলো আমাদের কি লাগবে, কাজে লাগবে। এই সূত্রগুলো যে আমরা শিখলাম, এখন কথা হচ্ছে আমরা যে সূত্র প্রমাণ শিখলাম এগুলা কি আমাদের প্রমাণ করতে হবে পরীক্ষার খাতায়?
সূত্রের প্রমাণ আমাদের পরীক্ষার খাতায় করতে হবে না, বাট এই সূত্রগুলো দিয়ে অঙ্ক করতে হবে। আর যেহেতু অঙ্ক করতে হবে, সুতরাং আমাদের প্র্যাকটিস করতে হবে, কারণ প্র্যাকটিসের বিকল্প কিছুই নেই। একটা তো ইংরেজিতে প্রবাদ আছে, প্র্যাকটিস মেক এ ম্যান পারফেক্ট। তো আসো আমরা প্র্যাকটিস করব এখন, এই সূত্রগুলো দিয়ে আমরা প্র্যাকটিস শুরু করি। তারপরেও এখন একটু আমার সময় লাগবে, তোমাদেরকে বোর্ডে ম্যাথ তুলে তুলে করাবো। খুব শীঘ্রই আমাদের মনিটর আসতে যাচ্ছে, মনিটর আসলে তখন আমাদের মনিটরে কোশ্চেন থাকবে, তখন আরও বেশি প্র্যাকটিস করতে পারবো। আপাতত কম করে প্র্যাকটিস করতে হচ্ছে, এটা একটু তোমরা স্বাভাবিকভাবেই দেখিও। ইম্পর্টেন্ট এটা কোশ্চেন, হ্যাঁ, তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আমি বলে দিব কোনটা ইম্পর্টেন্ট, কোনটা লেস ইম্পর্টেন্ট, কোনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই জিনিসগুলো তোমরা খাতার সাইডে লিখে রাখবে, এটা ইম্পর্টেন্ট, আমি বলে দিচ্ছি। তুলি 20 নিউটন বল কোনো নির্দিষ্ট ভরের উপর নিউটন বল কোনো নির্দিষ্ট ভরের উপর ক্রিয়া করায় বস্তুটি বলের দিকের সাথে বস্তুটি বলের দিকের সাথে 60 ডিগ্রি কোণে 5 মিটার দূরে সরে গেল। 5 মিটার দূরে সরে গেল। কোশ্চেনটা হচ্ছে বস্তুটির উপর কৃত কাজ কত? বস্তুটির উপর কৃত কাজ কত? ঠিক আছে, তাহলে দেখো এখানে যেটা বলছে, আমি একটু যদি চিত্র এঁকে দেখাই তোমাদেরকে। 20 নিউটন বল কোনো নির্দিষ্ট ভরের বস্তুর উপর ক্রিয়া করায় বস্তুটি বলের দিকের সাথে 60 ডিগ্রি কোণ করে চলে গেল। কত দূর চলে গেল? 5 মিটার দূরে চলে গেল। তাহলে ধরো এটা একটা ভূমি, এর উপরে একটা বস্তু আছে, এই বস্তুটার উপরে প্রযুক্ত বল কত? বস্তুটার উপরে আমরা বল প্রযুক্ত করছি, আচ্ছা ধরো যে এই দিক বরাবর বল প্রযুক্ত করছি, তাহলে এফ এদিক বরাবর কতটুকু? 20 নিউটন। বলের দিকের সাথে সে কত কোণ তৈরি করছে? 60 ডিগ্রি কোণ তৈরি করছে। এখন সরে গেল কতটুকু? 5 মিটার। তাহলে সে কতটুকু সরে গেছে? 5 মিটার। তার মানে কি এখানে সরণ হয়েছে 5 মিটার। তাহলে দেখো তো এর সমাধান যদি আমরা করি, এখানে কি কি দেওয়া আছে? এফ ইকুয়াল 20 নিউটন, থিটা ইকুয়াল 60 ডিগ্রি, আর এস ইকুয়াল 5 মিটার। এই কয়টা দিয়ে আমরা একটা সূত্র জানি না, বলো তো? এফ কস এস, এ কয়টা দিয়ে কৃত কাজের সূত্র কি জানি আমরা? প্রথম দিনে দেখছি, সেটা হচ্ছে ডাব্লিউ ইকুয়াল এফ এস কস থিটা। তাহলে এফ এর মান কত? 20, এস এর মান কত? 5, কস থিটার মান ইন্টু কস কত ডিগ্রি? 60 ডিগ্রি। ঠিক আছে, তাহলে কস 60 ডিগ্রির মান কত? আমরা সবাই জানি কি কস 60 ডিগ্রির মান 1/√2, না 1/√2 না, সরি 1/2 বা হাফ। কস 60 ডিগ্রির মান 1/2, এটা তোমরা জেনারেল ম্যাথে পড়বা। তাহলে এখানে 100 ইন্টু কস 60 মান হাফ, তাহলে হাফ দ্বারা 100কে কাটলে কত হয়? 50। তাহলে 2 দ্বারা 50 100কে ভাগ করলে 50 থাকে, তাহলে 50 জুল। তাহলে ওই বস্তুটির উপর কৃত কাজ কত? 50 জুল। অতএব বস্তুটির উপর কৃত কাজ 50 জুল। আশা করি এই ম্যাথটা তোমরা সবাই বুঝতে পারছো। হ্যাঁ, তো আসো এরপর আমরা 2 নম্বর ম্যাথে যাব। দুই নম্বর ম্যাথটা বলছে একটি বস্তুর উপর 100 নিউটন বল প্রয়োগ করে
এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবা। ভিভিআই, একটা বস্তুর উপর 100 নিউটন বল প্রয়োগ করে 10 মিটার দূরে নিয়ে যাওয়া হলো। একশো নিউটন বল প্রয়োগ করে 10 মিটার দূরে নিয়ে যাওয়া হলো। ঘর্ষণ বল 10 নিউটন হলে বস্তুটির উপর মোট কৃত কাজ কত? তাহলে কি বলছে, একটি বস্তুর উপর 100 নিউটন বল প্রয়োগ করে 10 মিটার দূরে নিয়ে যাওয়া হলো। দাঁড়ি, ঘর্ষণ বল 10 নিউটন হলে বস্তুটির মোট কৃত কাজ কত? আচ্ছা, একটু চিত্রের মাধ্যমে দেখাই। দেখো, এখানে একটা ভূমি, এই ভূমিতে এখানে ধরো একটা বস্তু আছে। এই বস্তুটার উপর কত নিউটন বল প্রয়োগ করা হয়েছে? এদিকে বলটা প্রয়োগ করা হয়েছে F = 100 নিউটন, 100 নিউটন বলছে, তাই না? এখানে কি বলের সাথে কোণ করে সরে গেছে? বলের সাথে যেহেতু কোণ কোনো উল্লেখ নাই, তাহলে আমরা বলবো যে বলের দিকে নিয়ে যাওয়া, বল প্রয়োগ করে 110 মিটার দূরে নিয়ে যাওয়া হলো। বলের বিপরীতে কি বলছে? বলেনি। তার মানে কি, আমরা ধরে নিব বলের দিকে গেছে। তাহলে এখানে সরণ ঘটছে কত? সরণ S = 10 মিটার। তাহলে দেখো, এখানে F আর S দুইটা পাইলাম। এরপরে দেখো, এখানে যেহেতু বস্তুটা এদিকে গেছে, আমরা সর্বদাই কি জানি, ঘর্ষণ বল বিপরীত দিকে কাজ করে। ঘর্ষণ বল বিপরীত দিকে কাজ করে। ঘর্ষণ বল সর্বদাই কোন দিকে কাজ করে? বিপরীত দিকে কাজ করে। কার বিপরীত দিকে কাজ করে? আমরা যে বল প্রয়োগ করব তার বিপরীত। তাহলে প্রয়োগকৃত বলের বিপরীত দিকে। তাহলে আমরা বলো তো, বলটা কোন দিকে প্রয়োগ করছি? এদিকে। তাহলে ঘর্ষণ বল কোন দিকে কাজ করবে? ঘর্ষণ বলটা ঠিক এর বিপরীত দিকে কাজ করবে। কতটুকু কাজ করবে? যতটুকু আমরা সরণ ঘটাইছি ততটুকুই। কারণ বস্তুটাকে একটা ফ্লোরের উপর দিয়ে যতটুকু আমরা নিয়ে যাব ততটুকুই কি তার ঘর্ষণটা থাকবে। তার মানে ঘর্ষণ বল ততটুকুই কাজ করবে। তাহলে এখানেও ঘর্ষণ বলের ক্ষেত্রেও S = কত? 10 মিটার। আর ঘর্ষণ বলকে আমরা ছোট হাতের F দ্বারা প্রকাশ করি। এটা কত বলা আছে? ঘর্ষণ বল 10 নিউটন। তাহলে কত বলা আছে? 10 নিউটন। তাহলে দেখো, এখানে কিসের কিসের মান দেওয়া আছে? আমাদের বের করতে বলছে কি? মোট কৃত কাজ। তার মানে মোট কৃত কাজটা হচ্ছে ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ এবং এই যে আমাদের প্রয়োগকৃত বল দ্বারা কৃত কাজ, এই দুইটার গুণফল। তাহলে দেখো, এখানে যদি কি কি বলা আছে লিখি। এখানে F = 100 নিউটন, S = 10 মিটার আর স্মল f = 10 নিউটন। এটা লিখলাম। এখন দেখো, আমরা কৃত কাজ বের করি। কৃত কাজ, ঠিক আছে? এটা কোন ক্ষেত্রে? প্রয়োগকৃত বল দ্বারা। তাহলে প্রয়োগকৃত বল দ্বারা কৃত কাজ W = কি? Fs। কারণ কি, বল এবং সরণের মধ্যবর্তী কোণ কত? 0 ডিগ্রি। তার মানে বল এবং সরণ যদি একই দিকে হয়, কোনো কোণ না করে, তাহলে আমরা সূত্র কি জানি? W = Fs। তাহলে এখানে W = F এর মান কত? 100 আর S এর মান কত? 10। তাহলে কত আসে? 1000 জুল। তাহলে এটা কি? প্রয়োগকৃত বল দ্বারা কৃত কাজ W = 1000 জুল পাইলাম। এটাকে আমরা ধরলাম W1, ঠিক আছে? তাহলে W1 = 1000 জুল। এরপরে আসো, ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ। ঘর্ষণ বল দ্বারা কৃত কাজকে আমরা ধরলাম W2। তাহলে বলো তো, ঘর্ষণ বলটা কোন দিকে হয়েছে? যে বল প্রয়োগ করছে তার কি বিপরীত দিকে না? এই ক্ষেত্রে সরণটা ঘটছে কোন দিকে?
সরণটা কিন্তু সামনের দিকেই ঘটছে, বাট ঘর্ষণ বল কোন দিকে কাজ করছে? বিপরীত দিকে। তাহলে সরণ এইদিকে ঘটছে আর বল কাজ করছে এইদিকে, তাহলে মধ্যবর্তী কোণ কত? 180 ডিগ্রি। বল এবং সরণ যদি বিপরীত দিকে হয় তাহলে আমরা সূত্র কি জানি? -Fs, কৃতকাজের সূত্র। প্রথম লেকচারে এগুলা করাইছে, যারা জানো না তারা দেখে নিও লেকচার, তারাই বুঝতে পারবা। তাহলে W2 = Fs, এটাই দেখলাম। তার আগে কি থাকবে? মাইনাস। কেন মাইনাস থাকবে? কারণ বল এবং সরণের দিক সম্পূর্ণ বিপরীত। তাহলে এখানে মাইনাস এফ এর মান কত? 10 নিউটন। এখানে স্মল এফ তারা দেখায়, কারণ ওখানে তোমাদের স্মল এফ দিছি। তাহলে 10 নিউটন ইন্টু এস এর মান কত? 10। তাহলে এখানে গুণন করলে কত আসবে? -100 জুল। তাহলে অতএব বস্তুর উপর কৃত কাজ, বস্তুর উপর কৃত কাজ W = W1 + W2। এখানে W1 এর মান কত বলো তো? 1000। কত? 1000 প্লাস W2 এর মান কত? -100। এখানে যদি আমরা করি তাহলে কত আসে দেখো? 1000 প্লাস মাইনাসে কি হবে? -100 = 900 জুল। নিচের লেখা কি দেখা যায়? হ্যাঁ, দেখা যাচ্ছে। তাহলে বস্তুর উপর মোট কৃত কাজ কত? বস্তুর উপর মোট কৃত কাজ 900 জুল, কারণ ঘর্ষণ বলটা তাকে কি করছে? বাধা দিছে, তাই না? তো এই ম্যাথটা আশা করি তোমরা বুঝতে পারছো। এই ম্যাথটা নিয়ে তোমাদের কোনো সমস্যা থাকার কথা না, ঠিক আছে? এরপরে যেহেতু ক্লাস 25-26 মিনিট অলরেডি হয়ে গেছে, আমি 30 মিনিটের বেশি তোমাদের ক্লাস নেই না, সুতরাং তোমরা আর একটা ম্যাথ করাবো হয়তো, তারপরে দেখি যদি সময় আরও বেশি থাকে তাহলে করাবো। কিন্তু কথা হচ্ছে যে এই ম্যাথটা তোমরা বুঝতে পারছো কি না এটা একটু কমেন্টে জানাও। হ্যাঁ, যারা বুঝতে পারেনি তারা আবার পুনরায় দেখিও, আশা করি বুঝে যাবা। তারপরেও না বুঝতে পারলে জানাবা, আমি করে দিব। এইবারে যে ম্যাথটা দেখাবো সেটা হচ্ছে গতিশক্তি রিলেটেড একটা ম্যাথ। হ্যাঁ, দেখো ম্যাথটা হচ্ছে, এটাও ভেরি ইম্পর্টেন্ট। এর আগেরটা ছিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা ভেরি ইম্পর্টেন্ট। এটা কি বলা আছে? 70 কেজি ভরের একজন দৌড়বিদ, 70 কেজি ভরের একজন দৌড়বিদ, আচ্ছা দৌড়বিদ বানান ভুল গেছে, 70 কেজি ভরের একজন দৌড়বিদের গতিশক্তি 1715 জুল হলে তার বেগ কত? তার বেগ কত? তাহলে এখানে কি কি দেওয়া আছে আমরা যদি একটু লিখি। এখানে ভর দেওয়া আছে, তাই না? ভর m = কত? 70 কেজি। আর গতিশক্তি দেওয়া আছে EK ইকুয়াল কত? EK ইকুয়াল দেওয়া আছে 1715 জুল। বের করতে বলছে কি? গতিশক্তি V ইকুয়াল হোয়াট? তাহলে আমরা সূত্র জানি কি? আমরা জানি গতিশক্তির সূত্র কি? EK ইকুয়াল ½ mv²। এখান থেকে EK এর মান দেওয়া আছে, m এর মান দেওয়া আছে, v এর মান বের করতে হবে। তাহলে কি? এ পাশে এগুলা নিয়ে আসো, ½ mv² ইকুয়াল EK। 2 এ পাশে ভাগ আছে, ওই পাশে গেলে কি হবে? গুণন হবে। তাহলে mv² ইকুয়াল 2EK। বের করতে হবে v এর মান, তাহলে v কে রেখে m কে পার করে দাও, 2EK / m। বের করতে হবে v এর মান, কিন্তু এখানে কি আছে? v², তাহলে শুধু v কে রেখে স্কয়ার ওই পাশে গেলে কি হবে? রুট হবে। তাহলে কি? 2EK / m। এখন মান বসাও, v ইকুয়াল √2 ইন্টু EK এর মান কি? 1715, তাই না? ডিভাইডেড m এর মান কত? 70। তাহলে এখানে তোমরা যদি ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করো তাহলে তোমাদের উত্তরটা আসবে কত? আচ্ছা, ভিতরেরটা যদি দেখি, 2 দিয়ে 70 কাটলে 35, আর 35 দিয়ে এটাকে 1715 কাটলে 50 দিয়ে করলে ওইদিকে 40,
50 হয়। তাহলে দেখো √49 আসার কথা, যদি আমি মুখে হিসাব করলাম, তোমরা একটু দেখিও। তাহলে √49 যদি আসে তাহলে এটা রুট করলে কত আসে, 7 7 49, তাহলে কত 7 মিটার পার সেকেন্ড। তাহলে এই দৌড়বিদের গতিশক্তি কত ছিল, সরি গতিশক্তি বলছি, কি বের করতে বলছে, তার বেগ ভি কত ছিল, 7 মিটার পার সেকেন্ড। আশা করি এই ম্যাথটাও তোমরা বুঝতে পারছো। যারা ম্যাথটি বুঝতে পারোনি তারা কমেন্টে জানাবা, যারা বুঝতে পারছো তারাও কমেন্টে জানাবা। আর ক্লাসটি কেমন লাগলো এটা একটু জানাবা। যদি ক্লাসটি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকো, আরও ক্লাস পাওয়া ইনশাআল্লাহ। আর ভালো লাগলে তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিও যাতে তারাও উপকৃত হয়, এবং ভিডিওতে লাইক কমেন্ট করে জানিয়ে দিও তোমার ভিডিওটি কেমন লাগছে। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আজকের ক্লাসটি এই পর্যন্তই। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।